আচ্ছা, তো আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা আবার যাচ্ছি। খেয়াল করুন তাহলে, এই যে আমরা যে চারটা পাঁচটা যে আমাদের ধ্বনি রয়েছে, এই চারটা ধ্বনি আমাদের উচ্চারণ করতে হবে। ক, খ, গা, ঘা, ঙা। ঙা, ঙা উচ্চারণ করতে হবে, ঙা। ঠিক আছে, ঙা। ন কা, খা, ক গা, খ ঘা, ঙা। ঠিক আছে, ক তাহলে খ ক ন। না, এটা কিরকম, এটা অনেকটাই ন বললে কিন্তু আবার নাসিকার মানে ন বলা যাবে না। ন বললে আবার ন নাসিকা ধ্বনি হয়ে যাচ্ছে। ন হ্যাঁ, ঙ, ঙ, ঙ। অর্থাৎ এন জিটাকে আমরা ন যেভাবে উচ্চারণ করবো, এন জি, ঙ। ঠিক আছে, এভাবে। অং। তাহলে কা খা গা ঘা ঙা, সবাই চর্চা করবেন। কা খা গা ঘা ঙা, ঙা। ক খ ক খ খ গ ঘ ন। হ্যাঁ, এখানে ক খ গ ঘ পারছেন সেটা স্বাভাবিক, কিন্তু ঙটা উচ্চারণ করতে হবে, ঙ, ঙ। ঠিক আছে, ঙ, ঙ, ঙ। ন দেখি। ন আচ্ছা, আরেকজন বলুন দেখি, আরেকজন বলুন। শুভ সাহা বলুন। ক খ গ ঘ ঙ। ঙ, গুড। আচ্ছা, এরপরে নেক্সট, শক্তি। क ख ग घ ङ ইয় না, ইয় না, ঙ, ঙ। ঠিক আছে, ঙ, ग ग ঙ হবে। ঠিক আছে, ঙ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বাকিরা তাহলে ঠিক আছে, আশা করি চর্চা করবেন, এটা হয়ে যাবে। এটা একদিনে তো হবে না, বেশ দুই একদিন চর্চা করলে আপনাদের এই শুদ্ধতা চলে আসবে। ওকে, তো দেখি আমরা পরবর্তীতে তাহলে আমাদের এবার কি কি আছে। গেল, আমরা তাহলে ঙ পর্যন্ত পড়ে গেছি। তো ন পর্যন্ত দেখুন, এখানে কিন্তু অলরেডি লেখা আছে কি এন এ, ঙ। অর্থাৎ এখানে নর মধ্যে কিন্তু আবার একটা ফোঁটা আছে, মানে চন্দ্রবিন্দু জাতীয় আর কি, ঙ। হুম, এভাবে। আচ্ছা, চ কিভাবে লিখতে হয় এবার আসলে আমরা পরের বর্গটা দেখি। প্রথম বর্গ শেষ, পাঁচটা বর্ণ মিলিয়ে প্রথম বর্গ, এটাকে আমরা ক বর্গ বলি। ক বর্গের পরে এবার চ বর্গ আসবে। চ বর্গের মধ্যে আবার বাকি পাঁচটা আমরা পড়বো। ঠিক আছে, এটা মূর্ধ। যেমন চটা কিভাবে লিখবো আমরা, একদম সিম্পল, এভাবেও দিয়ে লিখতে পারেন, দুই রকমই দেখাচ্ছি, এভাবে দেখা যায় অথবা এভাবে দিয়ে, এই যে সুন্দরভাবে এই চ। ঠিক আছে, এভাবে দিয়ে চ, চ। তো চটাকে এভাবে লিখতে হবে, অথবা যদি আরো সুন্দর করে লিখতে চান, একদম প্রথম দেখে দেখেই চর্চা করবেন, এরপর একসময় অভ্যস্ত হয়ে যাবে। এটা হচ্ছে চ। চ স্বাভাবিক যেভাবে আমরা উচ্চারণ করি এটার মতোই হবে, চ। ছটা কিরকম, ছটা হয়তো একটু জটিল লাগতে পারে, ছটা ওই যে আমরা ঘ পড়ছিলাম না, যেভাবে ঘ আঁকছিলাম, যেমন এটা ঘ এঁকেছিলাম না, ওই ঘয়ের মতোই, জাস্ট নিচের দিকে আর নামবে না, এখানে গিয়ে এভাবে গোল হয়ে যাবে। আমি এখানে দেখাচ্ছি, এই সাইডে দেখাচ্ছি আবার। তাহলে কিভাবে লিখবেন, প্রথমে একটা এইভাবে দিব, তারপর এখান থেকে শুরু করবে এভাবে পেঁচানো, পেঁচাইয়ে সুন্দর করে নিজে চ। ঠিক আছে, এটা লাগবে, মানে এটা এখানে লাগবে। আবার দিচ্ছি এই চ। ঠিক আছে, এভাবে ছটা আঁকবেন, চ, ছ। বর্গীয় জ কিভাবে, বর্গীয় জ হচ্ছে এই খুব সিম্পল, এভাবে দিয়ে, এটা হচ্ছে বর্গীয় জ। আবার দেখাচ্ছি, বর্গীয় জ, বর্গীয় জ। এটা বর্গীয় জটা এভাবে লিখতে হবে। এটা উচ্চারণ জ হবে, এটা আমরা বর্গীয় বলতে আমরা জ বলবো, যেহেতু বর্গের মধ্যে পড়েছে এই জন্য জ বলবো আমরা। আহ, বর্গ জ, বর্গীয় জ আর কি। ঝটা কিরকম, ঝটা, ঝটা একটু খেয়াল করুন। ঝটা আমরা ই লিখেছিলাম না, ই, ওই ই এর মতো লিখবো প্রথমে। কিরকম, প্রথমে দেখুন, আমরা এই যে ই এর মতো রস্বইকার আর কি, হর্ষইকার, এরপর জাস্ট এভাবে দিয়ে একটা দাঁড়িয়ে দিয়ে দেবো। আবার দেখাচ্ছি, হয়ে গেছে। তাহলে এটা হলো কি, ঝ, উচ্চারণটা হবে ঝ। হুম। আর ঞ, অর্থাৎ ঞ, ঞ, এটা হবে মূর্ধত উচ্চারণ হবে ঞ, এটা উচ্চারণ ঞই হবে। এটা কিরকম, এটা বাংলা একেবারে অ এর মতো, ঠিক আছে, বাংলা অ যেভাবে লিখি, এই ঞ। ঠিক আছে, এভাবে দিয়ে ঞ, ঞ। তাহলে আমাকে পরের বর্গ পড়ে শোনান না একজন, চ থেকে একবার ঞ পর্যন্ত, ঞ, ঞ পর্যন্ত।
च छ झ ঝ ঞ হ্যাঁ, আরেকজন পড়ে শোনান। চ ছ জ ঝ নিয় নিও না, ঞ ঞ ঞ। নিয় 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 ন উচ্চারণ হবে না, অর্থাৎ ন নাসাল নেসাল সাউন্ড হবে না, এটা মূর্ধতে উচ্চারিত হয়। বিশেষ করে আপনার, আমি এটার এটার স্থানটা একটু দেখিয়ে দিচ্ছি আবার। এটা কোথায় উচ্চারিত হচ্ছে আপনারা আবার দেখেন, সমস্যা নেই। দেখেন আমাদের এই ধ্বনিগুলো বা এই সাউন্ডগুলো কোথা থেকে উচ্চারিত হচ্ছে, এই চ ছ জ ঝ, এগুলো জ সব হচ্ছে 6 নাম্বার, অর্থাৎ এই জায়গায় আসবে। হুম। নিয় হ্যাঁ, ñা ñা ñা, ঠিক আছে। তালুতে গিয়ে ঠেকবে, জিহ্বা জিহ্বার এই অংশটা তালুতে গিয়ে ঠেকবে এখানে। ñা, চা ছা যা ঝা ñা। নিয় হ্যাঁ, চা ছা যা ঝা ñা, এভাবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা দেন এটার পরে আমরা আবার 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 আমরা আসি। এখন তাহলে আরেকজন বলুন, আরেকজন বলুন, পলা ইয়ে, আরেকজন কি আছেন? তামান্না, তামান্না বলুন, তামান্না। হ্যালো, শুনতে পাচ্ছেন কি? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। নমস্তে। নমস্তে নমস্তে, বলুন। আহ, চ ছ জ ঝ ইয়। ইয়া, হ্যাঁ, অনেকটাই কাছাকাছি গেছে। আচ্ছা আচ্ছা, আরেকবার বলুন তো। চ ছ জ ঝ ইয়। চ ছ জ ঝ ঞ। গুড। আরেকজন বলুন, আরেকজন আরেকজন। চ ছ জ ঝ ঞ গুড, আরেকবার বলুন। চ ছ জ ঝ ঞ হ্যাঁ, ঞ। বহু সমীচীন, দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এবার আমরা পরে চলে যাই। তাহলে ঞ পর্যন্ত আমরা দেখেছি। এরপরে আমরা এবার আসবো ট ঠ, মানে আমাদের মূর্ধ যে ধ্বনিগুলো রয়েছে। ট ট বলতে কিরকম, ট লিখতে হয় কিরকম, একদম সিম্পল, একদম সিম্পল, এভাবে দিবেন সুন্দর করে। জাস্ট ওই যে আমরা ক্রেনের মধ্যে যেরকম থাকে হুক, এই হুকের মতো একদম সুন্দর করে দিবেন এই হুক। এটা হলো ট। হ্যাঁ, ট দিয়ে মানে টেনে তুলবে আর কি, এরকম মনে রাখবেন, ট দিয়ে টেনে তুলবো আমরা। টেনে লিখতে যেরকম ট লাগে, এই টেনে তুলবো হুক দিয়ে, কারণ এটা দেখতে এরকম। ট, উচ্চারণটা ট হবে। আর ঠ কিরকম, ঠটা হচ্ছে হুকের মতো, জাস্ট এটা জোড়া লেগে যাবে, মানে এরকম আসলো, আসার পরে সুন্দরভাবে হয়ে যাবে জোড়া, অর্থাৎ এখানে কিছুটা লাগবে এরকম। আবার দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ঠ, এটা হচ্ছে ঠ, ঠিক আছে, বোঝেন দেখেন কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে ঠ। তাহলে ট ঠ, আশা করি এটা হয়ে গেছে। উচ্চারণটা হবে ট ঠ, ট ঠ, এগুলো মূর্ধে, জিহ্বার ডগাটা মূর্ধান্য, অর্থাৎ আপনার মধ্য তালুতে গিয়ে ঠেকবে। ট ঠ ড ঢ, ঠিক আছে, ট ঠ ড ঢ। তো আমরা এই যে বাকিগুলো ড ঢটা একটু দেখি, যে ড ঢ এখানে আছে। ডটা কিরকম, ডটা ওই যে আপনার যেভাবে লিখছে, অর্থাৎ এই যে ওর মতোই, ঠিক আছে, ওর মতোই, কিভাবে সুন্দর করে দিবেন শেষ একদম। এখানে আর ফোঁটা হবে না, ফোঁটা হলে হয়ে যাবে আর কি। আর ফোঁটা না থাকলে এটা ড হয়ে যাবে, ড। ডাব, ডাব যেভাবে লেখে, ড মানে ডাব, ঠিক আছে। ডাব বানান এরকম খুব সিম্পল, যেমন ডাব। ওকে, এটা ডাব হয়ে গেছে, ডাব। আচ্ছা, আমরা শব্দ পরে শিখবো, আগে শুধুমাত্র লেটার গুলো দেখি। তাহলে ড এভাবে লিখতে হয়। আর ঢ কিরকম, ঢ হচ্ছে ঠিক এইভাবে আসবে, সুন্দর ভাবে এসে একদম, এই যে এটা হচ্ছে ঢ। এটা অনেকটা ঠ এর সাথে মিল রয়েছে, ঠর সাথে কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকে না, বাট ঢ এর ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকবে, সুন্দর করে পেঁচিয়ে আবার যুক্ত হয়ে যাবে।
লেজের মতো। এটা হচ্ছে ঢ। আমি আবার দেখাচ্ছি, সুন্দর করে দেখুন। এই দিবেন, আস্তে যোগ হয়ে যাবে। এটা হচ্ছে ঢ। তাহলে ট, ঠ, ড, ঢ, ণ। এই মূর্ধন্য উচ্চারণ করাটা আবার একটু ডিফিকাল্ট। সংস্কৃতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেটার ইন্ডিভিজুয়ালি উচ্চারিত হয়। আমরা মূর্ধন্যকে আমরা দন্তনের মতো উচ্চারণ করলে হবে না। মানে দন্তন কোথায়? দাঁতের মধ্যে গিয়ে জিহ্বাটা লাগে। ঠিক আছে, দাঁতের মধ্যে জিহ্বাটা লাগলে দন্তন। আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। যেমন এখানে খেয়াল করুন, এখানে দন্তনাগুলো কোথায়? এই যে দাঁত, অর্থাৎ এই যে দাঁতে দন্তন, এই দন্তনাটা কোথায় লাগলো? দাঁতে, দাঁতের পাটিতে কি জিহ্বা লাগছে। আবার ত ধ্বনিগুলো ত, থ, দ, ধ, এগুলো সব দন্তধ্বনি, দন্তধ্বনি। আচ্ছা, আমরা একটু মিউট করে রাখবো, সমস্যা নেই। তাহলে ত, থ, দ, ধ, এগুলো সবগুলো কোথায়? দন্তধ্বনি। এই কারণে দন্ত নয়ের মতো উচ্চারণ করলে হবে না, আমাদের উচ্চারণ করতে হবে মূর্ধ, মূর্ধতে থাকতে হবে। এটার নামে তো হয়েছে অলরেডি মূর্ধান্য, তাই না? আমরা এটাকে মূর্ধ অন্ন বলি, বা মূর্ধন্য, মূর্ধে গিয়ে যেটা ঠেকে। তাহলে মূর্ধ কোথায়? এই জায়গায়, অর্থাৎ এই 5 নাম্বার জায়গায় ঠেকতে হবে। আপনার জিহ্বাটাকে আপনি বাঁকাবেন, বাঁকিয়ে ঠিক এই জায়গায় নিয়ে আসবেন, অর্থাৎ মাঝখানে 5 নাম্বার পয়েন্টে জিহ্বার ডগাটা এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে এসে লাগিয়ে এবার আপনি নয়ের মতো উচ্চারণ করবেন, না, না। ঠিক আছে, ট, ঠ, ড, ঢ, ন। এভাবে উচ্চারণ করুন আমার সাথে, ট, ঠ, ড, ঢ, ন, ট, ঠ, ড, ঢ, ন। ঠিক আছে, ট ঠ ড ঢ ন নড়া। হুম, ন কোনোভাবে জিহ্বা যেন এই দাঁতের মধ্যে না থাকে, এটা তালুতে চলে যেতে হবে। ট, ট ঠ, ঠ ড, ড ঢ, ন, ঠ ঠ ড ঢ ন ট, ঠ, ড, ঢ, ন। ঠিক আছে, এভাবে ট উচ্চারণ করুন। ঠ ঠ ড ঠ ঢ ন। হুম, ণ, 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 ন। ন ন আচ্ছা, ন তো এইটা আশা করি উচ্চারণটা আপনাদের প্র্যাকটিস করবেন আপনারা, এগুলো প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। আমরা আবার আসি তাহলে এখানে। আশা করি বুঝতে পারছেন উচ্চারণটা কেমন হবে। আমি এগুলো আবার দেখাবো, সমস্যা নেই। আমি বিশেষ যেগুলো উচ্চারিত হতে হয় এগুলো আবার দেখাবো, শুধু লেখাটা কিভাবে লিখতে হয় এটা দেখে নেন। আচ্ছা, মূর্ধন্যটা লিখতে হবে কিরকম? মূর্ধন্যটাও সহজ। এভাবে বেঁকিয়ে একটা মাত্রা দেবেন, একটা দাড়ির মতো, বাস হয়ে গেল মূর্ধন্য। আবার দেখাচ্ছি, মূর্ধন্য ইউর মতো আর কি, ইউ শেপের মতো আনবেন, শেষ। ওকে, ইউর মতো দেবেন, মাত্রা দেবেন, শেষ, মূর্ধন্য। এটা বাংলায় যেরকম মূর্ধন্য আমরা এভাবে লিখতাম না, ওই রকমই শেপ। এই জন্য বললাম আসলে বাংলা হরফ জানলে আপনি দেবনাগরী হরফগুলোই, সব তো ব্রাহ্মী লিপি থেকে আসছে, বাংলাও ব্রাহ্মী লিপি থেকে আসছে, আর দেবনাগরীও ব্রাহ্মী লিপি, কারণেই এগুলো কাছাকাছি, কঠিন কিচ্ছু না। শুধু চর্চা করলেই হবে, শুধু রেগুলার কয়েকবার হাত ঘোরালেই হবে। আচ্ছা, গেল তাহলে ট, ঠ, ড, ঢ, ণ। বলুন দেখি এবার, আরেকজন বলুন, উচ্চারণ করুন। ট, ঠ, ড, ঢ, ট ণ। ঠ ড ঢ ন হ্যাঁ, বলে যান। ট ট ঠ ঠ ড ঢ ড ণ। ঢ ন ট হুম, ঠ ঢ ঢ ন। একদম একদম রাইট, বহু সমীচীন। ঠিক আছে, আমরা ন পর্যন্ত শেষ। এবার আসুন এ ত, তটা একটু খেয়াল করুন। ত তো বাংলাতে আমরা এভাবে লিখি সবাই, এটা আমরা অভ্যস্ত আসলে। তটা আমরা বাংলা যেভাবে দন্ত মূর্ধন্য যেভাবে লিখি আর কি, অর্থাৎ এভাবে দিয়ে, ঠিক এভাবে। হ্যাঁ, এটা হচ্ছে ত, ত এর রূপ। আবার বলছি কিভাবে সুন্দর করে, এটা হলো ত, অর্থাৎ নিচের দিকে নামবে। হ্যাঁ, নিচের দিকে নামবে এই ত। দন্তন তো নামবে না, দন্তন হয় এভাবে একদম, এটা হলো দন্তন। কিন্তু এটা নিচের দিকে নেমে গেলে তখন এটা ত হয়ে যাবে, ত। অনেকে এভাবেও লেখে, অনেকে যার যেটা ভালো লাগে, ত। ঠিক আছে, ত উচ্চারণটা ত, এটা দন্ত, দন্ত অবশ্যই দাঁতের মধ্যে গিয়ে লাগবে, দাঁতের গোড়ায়। ওকে, থটা কিরকম? থটা হচ্ছে বাংলায় যেভাবে আমরা থ লিখছি না, এরকম, যে থ, এই বাংলার মতোই, একটু ডিফারেন্স আছে, সেগুলো এইভাবে লিখতে হয়। এভাবে, অর্থাৎ আমরা এইভাবে যেটা টানলাম এভাবে দেওয়া যাবে না, এইভাবে দিয়ে, হ্যাঁ এইভাবে দিতে হবে। আবার দেখাচ্ছি,
এটা হলো থ। ত থ দ, দটা এই কাছাকাছি দয়ের মতো, হাঁটু ভাঙা দয়ের মতো। এটা লিখবো কিভাবে? এভাবে দিব সুন্দর করে, এই যে হাঁটু ভাঙা দ, নিচের দিকে নামবে, শেষ। ত থ দ। আর ধটা কিরকম? ধটা হচ্ছে ওই যে আমরা বাংলা এই যে ঘ পড়েছিলাম না, এইটার সাথে মিল রয়েছে অনেকটাই। শুধুমাত্র ওর মাথাটা মানে লাগবে না মাত্রার মধ্যে, কি এটা অর্ধমাত্রা, হাফ অর্ধমাত্রা, অর্ধমাত্রা। আর ঘটা হচ্ছে কিন্তু পূর্ণমাত্রা, এটা পূর্ণমাত্রা আর এটা হলো অর্ধমাত্রা। এটা কিরকম? এটা হচ্ছে আমরা প্রথমে এই যে শূন্যর মতো দিয়ে ঘুরাবো, এবার আবার আসবে, এবার এখানে গেল, হাফ মাত্রাটা দিয়ে দেবো, অর্ধমাত্রা, শেষ। এটা হচ্ছে ধ, মানে ধান। ধান বানান এইভাবে লিখতে হবে। আবার দেখাচ্ছি, ধান। ওকে, এই যে ধান, ধান, হ্যাঁ ধান বানান। তাহলে এটা হলো ত থ দ ধ। আর দন্তনা তো পারবেনই সবাই, এটা দেখাচ্ছি না, এটা যেরকম আছে এরকমই মাত্রা, মানে অর্থাৎ এটা এভাবে আসবে, এটা হলো দন্ত। হ্যাঁ, তাহলে ত থ দ দ দন্ত ন, এটা সিম্পল উচ্চারণ, এখানে কোনো জটিল উচ্চারণ নেই। ত থ দ দ দ দন্ত ন, ত থ দ ধ দন্ত ন, দন্ত ন। তো আমরা দন্ত শব্দটা উচ্চারণ করব না, আমরা ন বলবো। ত থ দ ধ ন, ত থ দ ধ ন, ত থ দ ধ ন। দেখেন প্রত্যেকবার জিব্বা লাগবে কিনা। জিহ্বার মাথাটা দাঁতের গোড়ার সাথে লাগতে হবে, দন্তনর ক্ষেত্রে লাগতে হবেই। ত থ দ ধ ন, বলেন দেখি সবাই। ত থ দ ধ ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, চমৎকার। এগুলো বিভিন্ন ফর্মে আছে, যেমন এইখানে অনেক বড় বড় ফর্মেও দেওয়া আছে। হ্যাঁ, এগুলো দেখতে পারেন। ন, আমি এগুলো দিয়ে দেবো, সমস্যা নেই, গ্রুপে এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এখান থেকে দেখিয়ে দিয়েও আপনারা চর্চা করতে পারবেন। ঠিক আছে, তো আমরা আবার এখানে আসি। এখানে দেখাচ্ছি কেন, এখানে বাংলা ফর্ম সহ দেওয়া আছে, ইংলিশে কিভাবে লিখতে হয় সেটা দেওয়া আছে, এই কারণে সুবিধা, তাই এখান থেকে দেখাচ্ছি। বাবু আমাদের আমাদের যদি একটু এমন ভাবে দেওয়া যেত যে আমরা একটু প্রিন্ট করে নিতে পারতাম, প্রিন্ট করে নিলে আমাদের একটু দেখতেও সুবিধা হতো, বাসায় প্র্যাকটিস করতেও সুবিধা হতো। মানে আপনি এমন ভাবে দেন আমরা যাতে প্রিন্ট করে নিতে পারি। হ্যাঁ, আমি ইমেজ আকারে দিয়ে দিচ্ছি, তো ওটা তো প্রিন্ট করা যাবে, ওটা তো গ্রুপে দেওয়াই থাকে, প্রত্যেকদিনই আমি দিয়ে দিই ফাইলগুলো, ঠিক আছে। আচ্ছা, পটা একটু খেয়াল করুন সবাই। পটা সিম্পল, এইভাবে ই প, একদম সিম্পল। ইউর মতো দিবেন, শেষ। ইউ মতো দিয়ে এই যে একটা দাগ দিয়ে দিবেন, মাত্রা দিয়ে দিবেন, প। ফটা কিরকম? এই একই রকম, জাস্ট এখান দিয়ে একটা এই মাথা মানে মুখ বের হয়ে যাবে, এটা হলো ফ। প ফ, ঠিক আছে, প ফ। আর বটা কিরকম? বাংলা বইয়ের মতোই, শুধুমাত্র এখানে মাঝখান দিয়ে একটা দাগ হয়ে যাবে, বা মূর্ধন্য যেভাবে আমরা লিখি আর কি, ওই মাঝখানে একটা পেটটা কেটে যাবে আর কি, ওটার পুরো পেটটা কেটে যাবে, এটাকে বলাই ব। ঠিক আছে, এটাকে বলাই ব। দুইটা ব আছে এখানে, আবার আরেকটা ব আছে, সেটাও দেখাবো, দুইটা পার্থক্য কি সেটা। তাহলে আমরা কি এখন বললাম কি, প ফ ব ভ। ভটা একটু দেখুন তো, ভটা অনেকটাই কিসের মতো? ওই যে আমরা থ পড়েছিলাম না, ত থ, দেখুন এই যে কাছাকাছি, এই থ এর মতো অনেকটাই, বাট একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোন জায়গায় সেটা দেখা দিচ্ছি। এই যে আমরা এভাবেই থ পড়েছিলাম, তাই না, এইভাবে আমরা থ পড়েছিলাম, কিন্তু আমরা এখন ভটা কিভাবে লিখবো? ভটা আমরা এভাবে লিখবো, এতটুকু আসার পরে এই এখান থেকে ঘুরবে এভাবে, ব্যাস। এটি হচ্ছে মূল পার্থক্য, এটা অর্ধমাত্রা, এবার হলো ভ। তাহলে থয়ের মতোই ঠিক, উপরের দিকে উপরের অংশটা থয়ের মতো, বাট নিচে গিয়ে কিন্তু একটা ক্রস সাইনের মতো হয়ে যাবে। হ্যাঁ, প্রথম অংশটা আমি আবার লিখছি, দেখুন। তাহলে এটা হলো অনেকটাই ভয়ের মতো। হুম, ভ, ক্রস সাইনের মতো, এটা হলো ভ। এটা যোগ হয়ে যাবে এরকম। ওকে,
ভ। তাহলে প ফ ব ভ সাউন্ড অর্থাৎ ম সাউন্ড। তাহলে মটা এবার কিভাবে করব? মটাও কোনো জটিল নাই, মটাও সুন্দর এবং বড় করে দেখাচ্ছি। দেখুন মটাকে খেয়াল করুন, মটা সিম্পল, এই যে ম, যেভাবে আমরা লিখি আর কি, আমরা তো এইভাবে লিখতাম ম, এইরকমই। বাংলা ম এর সাথে অনেক মিল রয়েছে, বাংলা ম এইভাবে দিতাম, এটা হিন্দিতে এভাবে সোজা আসে আর কি। আচ্ছা গেল। ইয়া, এটা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে একটা বর্ণ। প্রত্যেকটা শ্লোক মন্ত্রের মধ্যে এই যে ইয়ার উচ্চারণটা রয়েছে, যেটাকে আমরা বাংলায় জ বলি আর কি, মানে অন্তর্জ। এই অন্তর্জ অন্তস্তীয় এটা একই রকম, বাট উচ্চারণটা হবে সবসময় অন্তস্তীয়র মতো। ঠিক আছে, ইয়া এটা উচ্চারণ করতে হবে ইয়, যেমন ইয়দা ইয়দা। ইয়দা ইয়দা কিভাবে লিখবো? দ তো আমরা পড়েছিলাম না, ত থ দ, পড়েছিলাম তো, এই যে। তাহলে কি হলো? ইয়দা 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 ইয়দা, এটা উচ্চারণ করতে হবে। আমরা উচ্চারণের ক্লাস নেবো অবশ্যই সামনে। তাহলে এটা যদা যদা হবে না, যদা যদা ধর্মস্য, এটা হয় না, ইয়দা ইয়দা হি ধর্মস্য। ঠিক আছে, ইয়দা ইয়দা হি ধর্মস্য, এটা ওই যে গীতার 4th চ্যাপ্টারের একটা শ্লোক, সেখানে বলা আছে ইয়দা ইয়দা। তাহলে এখন থেকে আমরা জ মানে অন্ত্যেষ্টিয়র মতো উচ্চারণ করতে হবে, ইয়র মতো উচ্চারণ করতে হবে, এই যে ওয়াই এই ইয়। ঠিক আছে, ইয়। আর র কিভাবে? রটা খুব সিম্পল, এভাবে দিবেন, শেষ র, এভাবে, এটা র। প্রভু আমাদের ইয়েতে ইয়াদা ইয়াদা যেটা ওইখানে কিন্তু জদা উন্তে জ দিয়ে দয়াকারে দা লেখা আছে, কিন্তু এখানে তো উন্তে স্ত যেটা, সেখানে ইয়া উচ্চারণ করা হচ্ছে, তাহলে আমরা এটা কোনটা করব? উন্তে জ্বর উচ্চারণটা তাহলে কিরকম হবে? অন্তর্জ এবং অন্তস্থ একই ফর্ম, একই রূপ, মানে দেবনাগরীতে অন্ত্যেষ্টিয় বলে কিছু নেই, অর্থাৎ এরকম মানে ফুল স্টপ যুক্ত এরকম কোনো বর্ণ কিন্তু হ্যাঁ, নেই সংস্কৃত ভাষায়। ঠিক কিন্তু আছে, আমরা এরকম যখন গীতাটা পড়ি ওখানে লেখা আছে সরাসরি জদা জদা হিসেবে লেখা ওটা তো আছে। আমরা বাংলায় তাহলে আমরাও কি বাংলায় ওটা উচ্চারণের জন্য ইয়া করে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইয়া ইয়া হ্যাঁ উচ্চারণ হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ এই তো এরকম আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হুম হুম। এটা এটা বাংলায় লিখছে তো এই কারণে জ লিখছে, কিন্তু এটা উচ্চারণ করতে হবে ইয়দা ইয়দা। ঠিক আছে, ইয়দা ইয়দা, আমি দেখাবো এগুলো আচ্ছা, আমাদের উচ্চারণের শ্লোকের উচ্চারণের নিয়ম ক্লাস থাকবে, সমস্যা নেই। ইয়দা ইয়দা, তাহলে এটা জ হবে না, ইয় বলতে হবে। ঠিক আছে, আচ্ছা যেমন ইয়াস্ক, এরকম বাংলায় লেখা জাস্ক। জাস্ক হচ্ছে বিখ্যাত একজন নিরুক্তকার, উনি বেদের নিরুক্ত লিখেছেন। নিরুক্ত মানে শব্দ ভান্ডার আর কি, মানে অভিধান। সেই নিরুক্তম ইলেকশনকে ইয়াস্কের নিরূপ, তাহলে আমরা উচ্চারণ করতে হবে ইয়াস্ক, জাস্ক হবে না কিন্তু, জ হবে না, এটা জ সাউন্ড না, এটা হবে ইয় সাউন্ড, ইয়াস্ক। সবাই কি বুঝতে পারছেন নাকি জটিল হয়ে যাচ্ছে? আমি শুধু একটা ক্লাসই করে যাচ্ছি, আপনাদের কোনো রেসপন্স নেই, বলুন দেখি। একটু হ্যাঁ দাদা, জটিল তা হচ্ছে বুঝতে দাদা, পারছি। একটু জটিল হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি দাদা, হ্যাঁ, বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা আচ্ছা, মানে আমি ব্যঞ্জন বর্ণটা চাচ্ছিলাম আজকে শেষ করতে, তো আপনারা যদি এটা আরো 2টা ক্লাস নেন সমস্যা নাই, আস্তে আস্তে নেন। আমাদের আর তো নাই ব্যঞ্জন বর্ণ, শেষ পর্যায়ে আজকে শেষ করে দিই নাকি? হ্যাঁ প্রভু আপনি শেষ করে দেন, আমরা দরকার হলে এটা কারণ 2 দিন ধরে আবার রিভাইজ করব, তাও ভালো কিন্তু। রিভাইজ করলে ভালো, রিভাইজ করুন। আর তাছাড়া আমরা এখন আজকে ফ্রাইডে, তো নেক্সট ক্লাস কিন্তু হচ্ছে আবার ওয়েনসডে মানে বুধবার। এর মাঝখানে কিন্তু কোনো ক্লাস হচ্ছে না, এর মাঝখানে বিশাল একটা গ্যাপ। এই গ্যাপের মধ্যে প্রয়োজন ভিডিও বারবার দেখেন, বা আপনার গ্রুপ তো আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ রাখবেন, সেখানে আপনাদের বাড়ির কাজগুলো সাবমিট করবেন, লিখবেন, লিখে লিখে দেখাবেন। ঠিক আছে, 5-6 বার করে লিখবেন এক একটা লেটার। একবার আপনারা কিন্তু একবার একবার করে লিখছেন, আপনারা যে আমাকে পাঠিয়েছেন সেখানে আমি দেখছি একবার একবার। প্রত্যেকটা অ্যালফাবেট আপনি 5-6 বার করে লেখেন, যেটা মন চায় যতবার। ও লিখতে লিখতে দেখবেন আপনার হাত চলে আসবে, মুখস্থ হয়ে যাবে কোনটা কিভাবে লিখতে হয়। তাহলে এটা আমরা কি বললাম, এই যে ইয়দা কেমন আমরা, আর রটা তো দেখতে পেলাম, রটা এভাবে লিখতে হয়। আর ল, ল কিরকম? ল হচ্ছে একই সিম্পল, একদম বাংলার মতোই, এইভাবে দিয়ে শেষ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ল, ল সাউন্ড, ল উচ্চারণ একই। তাহলে
আমরা ম ইয়া রা লা, ঠিক আছে, ইয়া রা লা এভাবে উচ্চারণ করতে হবে, লা লা এর মতো হবে। এই যে ব, এখানে একটা ব পাচ্ছি, আবার ওখানে একটা ব পেয়েছি, দুটার মধ্যে পার্থক্য কি? এটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সবার মনে রাখা দরকার। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রথম ব যেটা পড়েছিলাম বর্গীয় ব, সেখানে আমরা এটাকে কেটে দিয়েছিলাম এভাবে, এটা একটা ব। আবার এখানে যে আরেকটা ব আছে, এটাও একটা ব। দুইটার মধ্যে উচ্চারণগত কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে প্রথম বটা বয়ের মতো উচ্চারিত হবে, কিন্তু পরের বটা কিন্তু আবার বয়ের মতো উচ্চারিত হবে না। তখন এটা উচ্চারণ করতে হবে অনেকটাই ওয়ার মতো, ওয়া, ঠিক আছে, ওয়া, ওয়ার মতো উচ্চারণ করতে হবে, ডব্লিউ এ ওয়া, এই যে ওয়া, হ্যাঁ ওয়া, এবার উচ্চারণ করতে হবে। তাহলে আমরা যখন শিব বলবো, আমরা যখন শিব শব্দটা লিখছি, এই শিব শব্দটাকে কিন্তু সংস্কৃতে এই বটা লেখা হয় না, লেখা হয় এই ব, এই বটা, ঠিক আছে, এই ব দিয়ে, অর্থাৎ পরের, অর্থাৎ মাঝখানে কাটা ব না। হ্যাঁ, এটাকে আমরা, একটা হচ্ছে বর্গীয় ব, একটা হচ্ছে অন্তস্থ ব, মধ্যস্থ বর্ণ, হ্যাঁ, অন্তস্থ বটা লেখা হয়, যার কারণে উচ্চারণটা শিব হবে না, এটা হয় শিওয়া, ঠিক আছে, শিওয়া। এই জায়গাটাতে আমাদের বড় একটা মিস্টেক আমরা করি। এটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। আমি একটু গুগলে গেলাম, গুগলে গিয়ে সুন্দর করে আমি যে লিখলাম শিব শব্দ, কই রে, শিবা, দেখুন, কই, শিব, এই যে আমি উইকিপিডিয়াতে আসলাম, দেন উইকিপিডিয়াতে এসে সেখানে এই সংস্কৃতে শিবা একটু দেখেন, খেয়াল করুন, দেখেছেন শিবা কিভাবে লিখছে ওরা? একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, এই যে দেখছেন শিব, তাহলে এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে সুন্দর করে আপনাদের এখানে দেখালাম, আবার দেখাচ্ছি। দেখুন শব্দটা একটু খেয়াল করুন, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আকার এই পাশে কেন, মানে এই দিকে আকারটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি বড় করে দেখাচ্ছি, সমস্যা নেই, বড় করে, একদম বড় করে দেখাচ্ছি। তাহলে কিভাবে লিখবো আমরা? প্রথমে আমরা এক রস্বইকার দিলাম, ওকে, তারপরে আমরা শিবটা লিখলাম, এই যে, তাহলে এটা হচ্ছে শিবা। তাহলে এখন এই শিবা, আমরা এটা কি বাংলায় তালবর্ষ ব হর্ষ লিখবো নাকি এইভাবে লিখবো? শিবা, শিওয়া, কোনটা লিখবো? দুটার মধ্যে পার্থক্য দেখুন, শিবা, শিবা, ঠিক আছে। অর্থাৎ এখানে আসলে ওয়া বলতে এখানে ডব্লিউ এর মতো উচ্চারিত হবে। এই কারণে আমাদের আসলে মন্ত্র পাঠ আমরা করি, মন্ত্রের কোনো রেজাল্ট পাই না। এই কারণে আমরা পাই না, আমরা সঠিক শব্দের উচ্চারণ করতে পারি না, বীজ মন্ত্রের উচ্চারণ সঠিক করতে পারি না, আমাদের ভিতরে অনেক ল্যাকিংস, ঠিক আছে। এই কারণে আমরা শিব না বলে বলতে হবে শিবা, ওম নমঃ শিবায়, শিবায় হবে না, শিবায় ভুল, শিবায়া, শিবায়া, অর্থাৎ এখানে ওয়া উচ্চারণ হবে। এটি হচ্ছে মেইন ফ্যাক্ট। এই উচ্চারণটা আমি স্পেসিফিকলি ভেঙে ভেঙে দেখাচ্ছি এই কারণে, যাতে আমাদের নেক্সট টাইম যাতে ভুলটা না হয়, ঠিক আছে। শিব বানান কিন্তু কখনো ব হয় না, বরং ওয়া হয়, কারণ এটা অন্তস্থ ব, এটা কিন্তু বর্গীয় ব না। এটি হচ্ছে মেইন ফ্যাক্ট। এই কারণে বললাম না, ওই যে উচ্চারণ সঠিক না হলে বানানে চেঞ্জ হয়ে যায়। কেউ যদি শিব বলতো তাহলে কিন্তু আমরা এই যে বটাকে এইভাবে পেট কেটে লিখতাম, কিন্তু কেউ যদি শিওয়া বলে, শিওয়া, তখন কিন্তু আর আমরা পেট কাটতেছি না। দেখুন, উচ্চারণের সাথে বানানের কিন্তু একটা সুন্দর রিলেশন রয়েছে। এই কারণে উচ্চারণটা সঠিক হওয়া যায়, সঠিক উচ্চারণ হলে সেটার ফ্রিকোয়েন্সি ভালো হবে, ফ্রিকোয়েন্সি ভালো হলে সেটার মধ্যে একটা প্রাণ শক্তি সঞ্চারিত হবে। এই কারণে কথায় বাস্তবতা সৃষ্টি করে, প্রত্যেকটা কথা বাস্তবতা সৃষ্টি করে। আপনি যখন, আমি আপনাকে আরেকটা এক্সাম্পলই ধরলাম, আমি একটা শব্দ লিখলাম তেঁতুল, কল্পনা করেন তেঁতুল, তেঁতুল শব্দটা শুনলে
বা তেঁতুল শব্দটা দেখলে আমাদের ভিতরে তেঁতুলের কথা মনে পড়ে। তেঁতুল কেমনটা স্বাদ ওটা চিন্তা করার সাথে সাথেই জিহ্বাতে পানি চলে আসে, জল চলে আসে। কিন্তু সেই সাথে যদি আমি একটু সাউন্ড করি, যেটাকে আমরা এই যে তাক বলি, এরকম যখন টাক দিব ওই সাউন্ডটা কিন্তু আপনার কল্পনাটাকে আরো বহুগুণে বিবর্ধিত করলো, ম্যাগনিফাই করলো। এই ম্যাগনিফাই করার কারণে যেমন শব্দটাও শুনলেন, সেই সাথে শব্দের সাথে রিলেটেড বাস্তবতার যে সাউন্ড, যে কি বলে কি যে ন্যাচারাল যে অনুভূতি, সেটাও কিন্তু আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমি যে পরের যে সাউন্ডটা করলাম ওই সাউন্ডটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওই ফ্রিকোয়েন্সি আপনি যখন সঠিকভাবে ক্যাচ করতে পারবেন, তখনই আপনার ভিতরে পরিবর্তনটা আসবে, আপনার ভিতরে প্রাণ শক্তি সঞ্চারিত হবে। ঠিক আছে, এগুলো স্পিরিচুয়াল, আমরা আসবো ধাপে ধাপে, আমাদের অনেক কথা আছে এগুলো নিয়ে। অনেক কথাই আছে, সেই কথাগুলো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে বলবো। সঠিক উচ্চারণ করলে আপনি এক সময় আহ, মানুষ থেকে মহামানবে রূপান্তরিত হবেন। ঠিক আছে, ওই ফ্রিকোয়েন্সিটা আমরা আস্তে আস্তে ধরবো, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আমরা চর্চাটা চালিয়ে যাব, প্র্যাকটিসটা চালালেই তবেই আমাদের দ্বারাই সম্ভব। প্র্যাকটিস না হলে কিন্তু হবে না। যাই হোক, আমরা শেষ করি তাহলে আমাদের পরবর্তী যা যা রয়েছে। তাহলে ওয়াটা আশা করি বুঝতে পেরেছেন সবাই। তাহলে কি হবে, এটা ওয়ার মতো উচ্চারিত হবে, ওয়া। আচ্ছা, এবার তালবর্ষটা কিরকম? তালবর্ষটা হচ্ছে বাংলায় হ যেভাবে আমরা লিখতাম, হ হয়ের মতো দিয়ে একটা জাস্ট আকার দিয়ে দিবেন, তাহলে তালবর্ষ হয়ে গেল। হ এই যে হয়ের মতো, বাস, এটা হলো তালবর্ষ। তো তালবর্ষ, তালো, তাল, তাল শব্দটা আমরা বলবো না, স বলতে হবে। স, তালুতে গিয়ে থাকবে স, শুধু স উচ্চারণ হবে। মূর্ধর্ষটাকে মূর্ধ গিয়ে লাগবে জিহ্বা, স। ঠিক আছে, একটা হলো স, একটা হলো স। এটা কিভাবে, ওই যে প যেভাবে লিখলাম এভাবেই দিব, জাস্ট শুধুমাত্র পেটটাকে একটু কেটে দিব, জাস্ট হয়ে গেল। প যেভাবে লিখতাম ইউর মতো দিয়ে, এভাবে পেটটাকে একটু সুন্দরভাবে কেটে দিব, হয়ে গেল স, মূর্ধর্ষ। আর দন্তস্বটা বাংলায় একেবারে দন্তস্বর মতো হুবহু, খুব একটা ডিফারেন্স নাই। তারপরে লেখার সময় কিভাবে লিখবেন সেটা দেখাচ্ছি। র যেভাবে লিখবেন, প্রথমে র লিখবেন, এই যে র, রর পরে এখান থেকে সুন্দর করে, ব্যাস, হয়ে গেল দন্তস্ব। প্রথমে র লিখলেন, তারপরে দিলেন, হয়ে গেল দন্তস্ব। এটা উচ্চারণটা কিন্তু একটু ডিফারেন্স রয়েছে, আমরা স বলবো, অর্থাৎ স উচ্চারণটা একটু স এর মতো হয়ে যায়। যেমন সর্বত্রা, আমরা যেমন সর্বত, ঠিক আছে, সর্বত্র, সর্বে, 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 আমরা এখানে স স বলছি, এখানে আমরা কিন্তু স বলছি না। সবুজ, বাংলায় যেরকম উচ্চারণ করা হয় সবুজ, কিন্তু আমরা সবুজ না বলে বলতে হবে সবুজ, স এর মতো উচ্চারিত হবে। এরকম যেমন বায়ু কুত্র অস্তি, হ্যাঁ, মানে বায়ু কোথায় কোথায় আছেন, তখন আমরা কি বলি, বায়ু সর্বত্র অস্তি, সর্বত্র। ঠিক আছে, সর্বেশ্বরাহ, আমরা সর্বেশ্বরাহ বলেছি, অর্থাৎ ঈশ্বর যখন সব জায়গায় বিরাজমান থাকেন তখন তাকে বলে সর্বেশ্বরাহ, তিনি সকল কিছুর সেরা। ওকে, আবার সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই যে আমাদের যে শান্তি পাঠের মন্ত্র রয়েছে, সেখানে আমরা দন্তস্বর প্রচুর ব্যবহার রয়েছে। ঠিক আছে, ইয়া দেবী সর্বভূতেষু, সর্ব, সর্ব, সর্ব বলবো না, বাংলা আমরা উচ্চারণ করতাম যা দেবী, যা দেবী সর্বে, ঠিক আছে, সর্ব, এভাবে আমরা উচ্চারণ করতাম। তো এটা দন্তস্ব উচ্চারণ হবে, ইয়া দেবী সর্বভূতেষু, সকল ভূতে যিনি বিরাজমান, সর্বভূতেষু, সকল ভূতের ঈশ্বর যিনি, সর্বভূতেষু, এভাবে দন্তস্ব স এর মতো উচ্চারণ। হটা কিরকম, হটা একটু খেয়াল করি আমরা। হটা হলো একটু জটিল, হটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন, দেখাবেন, সমস্যা নেই। এটা এভাবে আসবে, এবার ভিতর থেকে এভাবে পেঁচিয়ে এখান থেকে আসবে। ঠিক আছে, হটা আবার দেখাচ্ছি, এভাবে দিবেন, দেওয়ার পরে ভিতর থেকে এসে আবার এভাবে আসবে। হটাকে বারবার চর্চা করতে হবে, নাহলে কিন্তু এটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হ উচ্চারণটা হ এর মতো আসবে। হ, হর সংক্ষিপ্ত রূপ কিন্তু বিসর্গ, বিসর্গ মানে হ। এটা হলো রজাত বিসর্গ, সাজাত বিসর্গ, এখানে আমরা বিসর্গ বলতে হ, হ বুঝাবো, অর্থাৎ এখানে একটা স্ফুটন সাউন্ড বের হবে, এটাকে আমরা হ বলা হচ্ছে। আচ্ছা, লাস্টে আর তেমন নেই, আর আছে শুধুমাত্র যে ক্ষীয়, যেটাকে আমরা বাংলায় ক্ষীয় বলতাম। এই ক্ষীয়টা একটু জটিল, এটা যুক্তাক্ষর যদিও, বা এটা ক এবং স মিলে ক্ষীয় হয়, আপনারা জানেন, সবাই বাংলায় পড়েছেন। ক এবং স মিলে কিন্তু কি হয়,
কি হয়, তো এটাকে আমরা সংস্কৃতে কিভাবে লিখবো? এই যে ক লিখলাম, ক, ঠিক আছে, ট প্লাস মূর্ধন্য দিলাম, এই যে মূর্ধন্য কর্ষ মিলে কি হয়, এরকম কি হয়। তো কিওটা লিখতে হবে কিরকম? কিওটা লেখার জন্য একটু জটিলতা রয়েছে। ওকে, আচ্ছা, এটা কিরকম? এটা হলো ঠিক এরকম, আমরা প্রথমে দিব এভাবে, হ্যাঁ, এইভাবে, একটু জটিলতা আছে। তো এটা আপনাকে বারবার চর্চা করতে হবে। কিছু কিছু ওই যেমন এটা বারবার চর্চা করতে হবে, ক্ষীয়টা বারবার চর্চা বারবার চর্চা করতে হবে, ঠিক আছে, এগুলো বারবার চর্চা করতে হবে, এগুলো একটু কঠিন লিখতে গিয়ে। যুক্তাক্ষর আসবে সামনে, আমরা যুক্তাক্ষর দেখাবো অবশ্যই, যুক্তাক্ষর গুলো চর্চা করতে হবে। আচ্ছা, লাস্টে রয়েছে কি? অনুস্বার বিসর্গ, এটা তো জানেনি, সবসময় অনুস্বারকে আমরা একটা ফোঁটা হিসেবে ইউজ করি, আর হটাকে বিসর্গ হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। চন্দ্রবিন্দুটা একটু খেয়াল করুন, চন্দ্রবিন্দু, এই যে জাস্ট চন্দ্রবিন্দু, এটা ফোঁটা হিসেবে আসে। অনুস্বার চন্দ্রবিন্দু এই হালকা এরকম। হুম, এই তিনটে হচ্ছে মেইন ফ্যাক্ট, এগুলোকে আমরা দেখব। এবার বলুন আপনাদের কার কি প্রশ্ন আছে না আছে। দাদা, আমরা হ্যাঁ বলুন। অনেক গ্রন্থের মধ্যে দেখতে পাই যে এই চন্দ্রবিন্দুটা থাকে শুধু, যেমন ক লেখা থাকে, এটার উপরে চন্দ্রবিন্দু থাকে, কিন্তু এটার উচ্চারণটা কি হবে? আচ্ছা, কয়ের পরে চন্দ্রবিন্দু থাকে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমরা চন্দ্রবিন্দু মানে হচ্ছে ন্যাসাল সাউন্ড, অর্থাৎ এটা এখানে মুটার মতো একটু হালকা নাক, নাকে ঘেঁষা উচ্চারণ হবে, এটাকে নাদ বলা হয়, হ্যাঁ। যেমন ক, ঠিক আছে, কাকন, শ্মশান, এটা একটু নেসাল সাউন্ড থাকে, হ্যাঁ, আছে এগুলোকে নাদ আছে। যেমন ধরুন হম, এটা একটা ধ্বনি, আবার হয়ের এইভাবে দিলে এটা আর একটা ধ্বনি। তাহলে কি দুইটার উচ্চারণ কি এক হবে, না নাকি না না একটু ভিন্নতা? না না, অনুস্বার থাকা মানে আমি ম উচ্চারণ করতেছি অলরেডি, কিন্তু হুম। চন্দ্রবিন্দু থাকলে তার ম উচ্চারণ হচ্ছে না, ওখানে শুধু হালকা একটু নেসাল সাউন্ড হবে, এতটুকুই, হুম। ঠিক আছে, শুধু নেসাল সাউন্ডটা হবে, এতটুকুই। মানে আচ্ছা, সাউন্ডটা একটু দাদা আরেকবার যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো আর কি। আহ, যেমন ধরেন নবাব আলীবর্দী খাঁ, এই খাঁটাকে আমরা কিভাবে লিখবো? যেমন এই যে খাঁটাকে খয়াকার চন্দ্রবিন্দু দিতাম না, খা, এখানে কিন্তু খাম বলি নেই আমরা। খা যখন এরকম থাকতো অনুস্বার তখন খাম বলতাম, বাট এটা খা বলছি, অ সাউন্ড, ঠিক আছে। ই ধরলাম, এটা ই, যখন চন্দ্রবিন্দু থাকবে তখন ই হয়ে যাবে, ই, হালকা নেসাল সাউন্ড থাকবে, হ্যাঁ, নাক দিয়েও বেরোবে, মুখ দিয়েও বেরোবে, দুইটা দিয়ে বেরোবে, ই, আর ওটা হলো খা। ক্লিয়ার? আসবে আমাদের অনেক এরকম থাকবে, বিভিন্ন শ্লোকে মন্ত্রে থাকবে এরকম চন্দ্রবিন্দুটা, চন্দ্রবিন্দু আর অনুস্বার। চন্দ্রবিন্দু ব্যবহার খুব কম, মানে শব্দ খুব কম চন্দ্রবিন্দু যুক্ত, ম্যাক্সিমাম হচ্ছে আপনার এই যে ফোঁটা, অর্থাৎ এই অনুস্বার, অনুস্বারটাই হচ্ছে অনেক বেশি থাকে এগুলাতে। আবার মায়ের সাথে হবে না, মায়ের সাথে চন্দ্রবিন্দু দেওয়া যায় না, তাহলে তো মা এমনিতে নেসাল সাউন্ড, আবার চন্দ্রবিন্দু কেন হবে? এটা গুটি কয়েক শব্দ আছে যেগুলোর সাথে এরকম দেওয়া হয়। যেমন আমরা ওম যখন লিখি তখন এখানে চন্দ্রবিন্দু দিই, অনেকে পিঠ দিয়ে এখানে বাইর করে, যদি বা এটা ওমের ফর্ম এরকম না, ওমে এটা দীর্ঘ প্রণব এভাবে লেখা যায় না, এখানে তিনটা রয়েছে, এখানে অনেক কঠিন ব্যাপার, জটিল ব্যাপার, এটা এখন বুঝবেন না, ঠিক আছে। তিন ম এইভাবে লেখে অনেকে, হ্যাঁ। তিন বলতে এটা এটা প্লুতো, তো প্লুতো স্বরকে দেখা যায় না তিন মাত্রা, এটাকে সে তিন দিয়ে বোঝাচ্ছে, এটা তিন মাত্রা প্লুতো হবে। ম স্বরিত উদাত্ত অনুদাত স্বরিত লুপ্ত, প্লুত স্বর, অনেক কিছুই আছে, এগুলো রহস্য আছে, এই রহস্য যারা জানেন তারাই তো উচ্চ স্তরের সাধক।